নমস্কার। আজ দিনটা 23শে জানুয়ারি 2022। বড়ই আনন্দময় আজকের এই দিন। কেন? এই দিনটির মাহাত্ম্য সারা ভারতবর্ষের মানুষ প্রত্যেকেই ওয়াকিবহাল আছেন। কারণ আজ থেকে 125 বছর পূর্বে 23শে জানুয়ারি 1897 সাল, ভারতবর্ষ তখন ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে। ঠিক সেই সময়কালে উড়িষ্যার কটক শহরে এক মহাপুরুষের আবির্ভাব হয়, বা তিনি এই পৃথিবীতে পদার্পণ করেন, যাকে আমরা শ্রী সুভাষচন্দ্র বলে অভিহিত করে থাকি। অর্থাৎ আজকের এই 23শে জানুয়ারি 2022 সালে 125 বছর পূর্তি হল শ্রী নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তাঁর 125 বছর জন্মজয়ন্তী পালন উৎসব। অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে, এমনকি সারা বিশ্বে যেখানেই ভারতবাসীরা রয়েছেন, যেখানেই বাঙালিরা রয়েছেন, তারা প্রত্যেকেই এই দিনটিকে স্মরণ করে তার 125তম জন্মজয়ন্তী পালন করছেন। অনেক গৌরবের দিন আজকের দিনটি, কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের দেশনায়ক, দেশনেতা। তাঁর যে কর্মকাণ্ড, তা সত্যি বলে শেষ করা যায় না। তিনি যতদিন আমাদের মধ্যে ছিলেন, তাঁর এই বীরত্ব, অর্থাৎ ব্রিটিশ শাসনের হাত থেকে আমাদের ভারতবর্ষকে ছিনিয়ে নিয়ে আসা, বা ব্রিটিশ শৃঙ্খল থেকে, ব্রিটিশদের এই শৃঙ্খল থেকে, এই পরাধীনতার শৃঙ্খল থেকে ভারতবর্ষকে মুক্ত করে নিয়ে আসাই যার মন্ত্র ছিল, এবং এই মন্ত্রেই তিনি তার সমস্ত জীবন সঁপে দিয়েছিলেন। যদিও তার জীবনকাল যদি বলি, তা কিন্তু খুব একটা বেশি দীর্ঘ নয়। 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় সমাপ্তি হবে মনে হচ্ছে, কারণ হিরোশিমা এবং নাগাসাকি শহরে পরমাণু বোমার বিস্ফোরণ, এবং তারই মধ্যে দিয়ে নেতাজির সেই অন্তর্ধান, বা নেতাজিকে বলা যে তিনি নাকি প্লেন দুর্ঘটনায় নিহত হয়েছেন। যদিও এই দুর্ঘটনার খবরটি আদৌ সত্যি কিনা সেই নিয়ে এখনও মানুষ সন্দিহান। বহু নথি থেকে জানা যায় যে এই বিমান দুর্ঘটনার ঘটনাটি আদৌ কি তখন ঘটেছিল, নাকি সবটাই গল্পকথা। নেতাজিকে হয়তো কোনো না কোনোভাবে তাকে, সে যাতে আর ফিরে না আসতে পারে, সেই জন্য তাকে হয়তো সরিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের বিভিন্ন ক্ষেত্রই
আমরা বহুবার সরকারি তরফ থেকে দূরদর্শনের মধ্যে দিয়ে এবং যারা নেতাজি সম্পর্কিত বিষয়ে গবেষণা করে যাচ্ছেন সেই সব গবেষকদের বিভিন্ন তথ্য থেকে আমরা অনেক কিছুই জানতে পারি। যাই হোক, আজকের দিনটি সত্যিই আমাদের কাছে অতি শ্রদ্ধার একটি দিন, কারণ আমাদের দেশনায়ক শ্রী সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী। তার চরণে শত কোটি প্রণাম। তাকে ভোলার নয়, তিনি আমাদের মধ্যেই রয়েছে। কত বছর অতিবাহিত হয়ে গেল, তবু তার যে পদধ্বনি তা এখনো যেন সারা ভারতবর্ষে ধ্বনিত হয়ে আসছে। মনে হচ্ছে আবার যেন নেতাজি ফিরে আসবেন আমাদের মধ্যে এবং বলে উঠবেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এক অপূর্ব আবেগপ্রবণ মুহূর্ত। সারা ভারতবর্ষে যেখানে যেই থাক, আজকের দিনটিতে সবাই তাকে স্মরণ করছে। শুধু আজকের দিন বলে কেন, সারাটা জীবনই তাকে স্মরণ করার মতোই এক ক্ষেত্র তিনি রচনা করে দিয়ে গেছেন। আমার একদম সামনেই তার ছবিকে ভারত মাতার কোলে স্থাপন করা হয়েছে, অর্থাৎ ভারত মাতার যে পতাকা সেখানে তাকে স্থাপন করা হয়েছে। তাকে সুন্দরভাবে মাল্য দান করে তাকে সজ্জিত করা হয়েছে এবং তারই সঙ্গে আমাদের ভারতবর্ষের পতাকাকেও সম্মানের সহিত সজ্জিত করা হয়েছে। তিনি ভারতের সন্তান, তিনি বাংলার সন্তান, তিনি বাঙালির গর্ব, তিনি বাঙালির আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু। তাকে ঘিরে আমাদের ভারতবাসী, আমাদের বাঙালির কত স্বপ্নই ছিল। তিনি আসবেন, তিনি আবার দেশের নেতা হয়ে আসবেন, তিনি সবাইকে আহ্বান করবেন, কিন্তু তিনি হারিয়ে গেলেন, তিনি আর ফিরলেন না। সত্যি বেদনাদায়ক একটি ক্ষেত্র। যাই হোক, তার কর্মকাণ্ড নিয়ে আমরা কিছু পরে কিছু আলোচনা করব এবং আপনাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করব। যাই হোক, আজকে আমি যে অনুষ্ঠানটি আপনাদের প্রত্যেকের সামনে তুলে ধরছি তা হলো আমাদের মৈত্রবাড়ির পক্ষ থেকে গত বছরের ন্যায় এবছরেও 2022 সাল 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। খুব ছোট্ট একটি অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানে যাঁরা যোগদান করেছেন তাঁরা হলেন এই মৈত্রবাড়ির প্রধান কর্ণধার শ্রী অলোক মৈত্র মহাশয় এবং তার স্ত্রী শ্রীমতী ঈশা মৈত্র মহাশয়া, আমি শ্রী অর্ণব মৈত্র মহাশয়, আমার স্ত্রী শ্রীমতী সুষমা মৈত্র মহাশয়া এবং আমার অনেক পুরনো এক প্রতিবেশী কাকু, যার কাছে আমার ছেলেবেলায় আমি তার কাছে শিক্ষা গ্রহণ করেছি, আমার শিক্ষকও বলা যেতে পারে, শ্রী সজল রায় মহাশয়। এই কজনে মিলে আমরা এই ছোট্ট অনুষ্ঠানে আমাদের প্রিয় দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন উপলক্ষে একত্রিত হয়েছি এবং আপনাদের সামনে
এই ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব আমরা, তাকে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে, শতকোটি প্রণামের মধ্যে দিয়ে তাকে আমরা আমাদের মনের সমস্ত ভালোবাসা, আবেগ, শ্রদ্ধা তাকে আমরা জ্ঞাপন করব। সুতরাং অনুষ্ঠানের একদম প্রথম লগ্নে, একদম বলতে পারি অনুষ্ঠান শুরু হওয়ার লগ্নে, প্রথমেই আমি প্রদীপ প্রজ্বলনের ক্ষেত্র দিয়েই অনুষ্ঠানকে শুভারম্ভ করব এবং এই জন্যে মৈত্রবাড়ির প্রধান কর্ণধার শ্রী অলোক মৈত্র মহাশয়কে প্রদীপ প্রজ্বলনের জন্য আহ্বান করছি এবং প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু 125তম জন্মজয়ন্তীর উপলক্ষে যে ছোট্ট অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে তার শুভারম্ভ করার জন্য তাকে আমরা আহ্বান করছি। শ্রী অলোক মৈত্র মহাশয়, আপনি প্রদীপ প্রজ্বলনের জন্য মঞ্চে উপবিষ্ট হবেন। আপনি আসুন। প্রদীপ প্রজ্বলন কর্মসূচি এখানেই সমাপ্ত হলো। প্রত্যেককেই আর একবার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করলাম। পরবর্তী যে কর্মসূচি তা হলো দেশনায়ক নেতাজি শ্রী সুভাষচন্দ্র বসু
যে অবয়ব আমরা এখানে প্রতিষ্ঠা করেছি এবং সেইখানে ভারত মাতার যে পতাকা রয়েছে, সেখানে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং এই পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে যে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি, তা শুভ সূচনা করার জন্য প্রথমেই মৈত্রবাড়ির কর্ণধার শ্রী অলোক মৈত্র মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং এরপরে আরও যারা সদস্য এবং সদস্যগণ রয়েছেন, শ্রীমতী এশা মৈত্র মহাশয়া, শ্রীমতী সুষমা মৈত্র মহাশয়া, শ্রী সজল রায় মহাশয়, প্রত্যেককেই পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে দেশনেতাকে, শ্রী নেতাজি সুভাষচন্দ্র বোসকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্যে আমি প্রত্যেককেই মঞ্চে আহ্বান করছি। তারা একে একে আসবেন এবং পুষ্পার্ঘ্য নিবেদন কর্মসূচি এখানেই সমাপ্ত হল। মৈত্রবাড়ির প্রত্যেক সদস্য এবং সদস্যগণ তারা দেশনায়ক নেতাজি শ্রী সুভাষচন্দ্র বসু অবয়বে তাঁরা পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। এরপর আমি শ্রী অর্ণব মৈত্র মহাশয় নেতাজি শ্রী সুভাষচন্দ্র বসুর অবয়বে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করব। পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে দেশনেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি এখানে সমাপ্ত হলো। এর পরবর্তী অনুষ্ঠানের ক্ষেত্র বিশেষে আমরা এগিয়ে যাব। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে
যতই আমরা বলবো ততই যেন বক্তব্য আর শেষ হওয়ার নয়। তার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা অনেকেই পরিচিত, আবার অনেক কর্মকাণ্ডই রয়েছে যা হয়তো আমরা সবাই হয়তো সেই সম্পর্কে ওয়াকিবহাল নই। বিভিন্ন সময় সুভাষচন্দ্র বসুর বিভিন্ন নথিপত্র সরকার থেকে সেগুলিকে প্রকাশিত করা হয়েছে এবং সেসব নথি আমরা এলগিন রোডের সুভাষচন্দ্রর যে বাড়ি রয়েছে, যে বাসভবন, সেখানে যে মিউজিয়াম রয়েছে, সেখানে গেলে সেই সব নথি সম্পর্কিত বিষয় আমরা ওয়াকিবহাল হয়ে থাকি বা আমরা সেই সব নথিকে পরিলক্ষিত করি। সেই মিউজিয়ামে যদি আমরা যাই, নেতাজি সুভাষচন্দ্র বসুর ছেলেবেলা থেকে তার যে জীবন, যদিও তার জীবনটা কিন্তু খুব একটা বেশি সময় স্থায়িত্ব লাভ করেনি। আমরা জানি 1945 খ্রিস্টাব্দের পরেই নেতাজির যে সবার মাঝখান থেকে নেতাজি যে হারিয়ে যাওয়ার যে ক্ষেত্র, তা সত্যি এখনও আমাদের প্রত্যেকের মনকে ব্যথিত করে। এর সঠিক কারণ কিন্তু এখনও জানা যায়নি। আমরা হয়তো ছেলেবেলায় পাঠ্যপুস্তকে বরাবরই পড়ে এসেছি যে এক বিমান দুর্ঘটনায় আমাদের দেশনায়কের মৃত্যু হয়েছিল, কিন্তু সেটা আদৌ সত্যি নয়। পরবর্তী ক্ষেত্রে অনেক গবেষণার মধ্যে দিয়ে আমরা জানতে পারি এই যে ঘটনাটি যে ঘটেছিল তা আদৌ এর কোনো ভিত্তি নেই। সবটাই একটা মানুষের সামনে একটা একটা অন্যরকম একটা ছবি তুলে ধরার ক্ষেত্র ছিল, যেখানে মানুষকে বোঝানো হয়েছিল যে সত্যি নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় শেষের দিকে, যখন তার INA ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আজাদ হিন্দ ফৌজ, যখন একদম শেষ পর্যায়ে চলে এসছে, তারা সেই যে কি বলবো, সেই যে সেনাবাহিনী, সেই যে সৈন্যবাহিনীর যে রসদ, সেটা যখন ধীরে ধীরে শেষ হয়ে আসছে এবং সেই সময় হিরোশিমা এবং নাগাসাকিতে যখন পরমাণু বোমা বিস্ফোরণ এবং তারপরে জাপানের সমস্ত সাহায্য বন্ধ হয়ে যাওয়া এবং ধীরে ধীরে সমস্ত দিক থেকে সৈন্যবাহিনীর আত্মসমর্পণ করা, এই সবের মধ্যে দিয়ে নেতাজি যখন ধীরে ধীরে নেতাজিকে যখন সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং নেতাজিও পূর্ব পরিকল্পনা অনুযায়ী সবার চোখকে ফাঁকি দিয়ে তিনি যখন ভাবছিলেন তিনি সেখান থেকে চলে যাবেন বা তিনি সেখান থেকে পলায়ন করবেন, আসলে বিষয়টা পলায়ন নয়, নতুন করে আবার তৈরি হওয়ার এক আগমন বার্তা। তিনি ভেবেছিলেন যে এই হারটা হার নয়, এই হারের মধ্যেই যেন জেতার বীজ নিহিত রয়েছে এবং নতুন করে আবার তার এই সৈন্যবাহিনীকে গড়ে তুলে আবার তারা ব্রিটিশদের ওপর আক্রমণের মধ্যে দিয়ে ভারতের স্বাধীনতাকে তারা ছিনিয়ে আনবে। যাই হোক, এই প্রেক্ষাপট সম্পর্কে আমরা পরবর্তী ক্ষেত্রে খুব সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরব। কিন্তু নেতাজির যে ছেলেবেলা থেকে যে কর্মকাণ্ড, তা সত্যি আমাদের মনকে ছুঁয়ে যায়। সবসময় তিনি খুবই আদর্শবাদী ছিলেন, তিনি খুব বাস্তববাদী ছিলেন, তিনি সমস্ত দিককে তার বাস্তববাদী দর্শনের মধ্যে দিয়ে তিনি বিচার করেছেন। তার মধ্যে রবীন্দ্রনাথ, রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, শ্রী অরবিন্দ প্রত্যেকের যে মতাদর্শ তার মধ্যে তা ফুটে উঠেছিল এবং সর্বোপরি তার শিক্ষক বেণীমাধব, মাফ করবেন আমি একটুখানি তার যে টাইটেল, সে নামটা একটু ভুলে যাচ্ছি, তার যে প্রধান শিক্ষক ছিলেন তিনি তার বিদ্যালয়ের, তার শিক্ষায় তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে আমি তার নামটা সঠিকভাবে আপনাদের সামনে প্রকাশ করব এবং এর মধ্যে দিয়ে তার যে বিভিন্ন কর্মকাণ্ড তা কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারি। তা এই সমস্ত কিছু বিষয়ে কিছু সংক্ষেপে বক্তব্য কিছুক্ষণ পরে আপনাদের সামনে তুলে ধরব। তা এই মুহূর্তে আমি
বক্তব্য দেওয়ার জন্যে আমাদের মৈত্রবাড়ির কর্ণধার শ্রী অলোক মৈত্র মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান করছি এবং তার মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু ওর ক্ষেত্রবিশেষে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং তাকে এই জন্যে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শ্রী অলোক মৈত্র মহাশয়, আপনি মঞ্চে উপবিষ্ট হন।